নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয়া সাহিত্যিক মহাশ্বেতা দেবীর লেখা একটি জনপ্রিয় ছোট গল্প স্তন্যদায়িনী। গল্পটি এর আগেও আপনারা আমাদের চ্যানেলে শুনেছেন, তবে তখন শুনেছেন দুটি পর্বে। আজ আপনাদের অনুরোধে গল্পটি একসঙ্গে নিয়ে এলাম আপনাদেরই জন্য। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে গল্পে ফিরি। শুরু হচ্ছে মহাশ্বেতা দেবীর লেখা স্তন্যদায়িনী। মাসি পিসি বনগাবাসী বনের মধ্যে ঘর, কখনো মাসি বলল না যে খই মোয়াটা ধর। যশোদার মাসি কখনো আদর করত না অনাদর তা যশোদার মনে পড়ে না। জন্ম থেকেই সে যেন কাঙালিচরণের বউ, হাতে গুনে জেয়ন্তে মরন্তে 20টা ছেলেমেয়ের মা। মনেই পড়ে না যশোদার কবে তার গর্ভে সন্তান ছিল না। মাথা ঘুরত না সকালে, কাঙালির শরীর কুপি জ্বালা আধারে তার শরীরকে ভূতাত্ত্বিকের মতো ড্রিল করত না। মাতৃত্ব সে সইতে পারে কি পারে না সে হিসেব কোনো দিন খতিয়ে দেখতে সময় পায়নি। নিরন্তর মাতৃত্বই ছিল তার বাঁচবার ও অসংখ্য জীবের সংসারকে বাঁচাবার উপায়। যশোদা পেশায় জননী, প্রফেশনাল মাদার। বাবুদের বাড়ির বউ ঝিদের মতো অ্যামেচার মা ছিল না যশোদা। এ জীবন পেশাদারদের এক চেটিয়া। অ্যামেচার ভিকিরি পকেটমার গণিকা এ শহরে পাত পায় না। এ রাজ্যে এমনকি ফুটপাত ও পথের নেড়িকুত্তা, ডাস্টবিন লোভী কাক তারাও নবাগত অ্যামেচারদের ঠাঁই দেয় না। তাই যশোদা মাতৃত্বকে পেশা হিসাবে নিয়েছিল। সেজন্য দায়ী হালদার বাবুদের নতুন জামাইয়ের স্টুডিবেকার গাড়ি এবং বাবু বাড়ির ছোট ছেলের ভর দুপুরে চালক হবার আকাঙ্ক্ষাটি ছেলেটির মনে হঠাৎ জেগেছিল। হঠাৎ হঠাৎ ছেলেটির মনে ও শরীরে যেসব বাতিক জাগাত তা তৎক্ষণাৎ পরিতৃপ্ত না করতে পারলে ছেলেটি ক্ষান্ত হতো না। হঠাৎ হঠাৎ বাতিকগুলি ওর দুপুরের নৈসঙ্গেই জাগাত এবং বোগদাতের খলিফার মতো ওকে বান্দা খাটাতো। তবে এ পর্যন্ত সে কারণে সে যা যা করেছে তাতে করে যশোদাকে মাতৃত্বের পেশা নিতে হয়নি। এক দুপুরে কামের তাড়নায় ছেলেটি তাদের রাঁধুনিকে আক্রমণ করে। রাঁধুনির পেটে তখন ভরা ভাত, চোরাই মুড়ি ও কচু শাকের ভার ছিল বলে, আলস্যে শরীর মন্থর ছিল বলে রাঁধুনিটি লা কা করবি কর বলে চিতিয়ে পড়ে থাকে। অতঃপর ছেলেটির ঘাড় থেকে বোগদাদি ভূত নামে এবং সে কাইরেও কইও না মাসি বলে শানু শোচনা অশ্রু ফেলে। রাঁধুনিটি তাকে ইয়াতে আর কন বলনের আছে কি বলে সত্তর ঘুমোতে যায়। সে কোনো দিনই কিছু বলে দিত না, কেননা তার শরীর ছেলেটিকে আকর্ষণ করেছে জেনে সে যথেষ্ট গর্বিত হয়েছিল। কিন্তু চোরের মন বোচকার দিকে। ছেলেটি পাতে অসঙ্গত সংখ্যায় মাছ ও ভাজা দেখে মনে মনে প্রমাদ গোনে। মনে করে রাঁধুনি তাকে ফাঁসালে সে কেচ্ছায় পড়বে। অতএব আর এক দুপুরে সে বোগদাদি জিনের তাড়নায় মায়ের আংটি চুরি করে এবং সেটি রাঁধুনির বালিশের ওয়ারে ঢোকায় এবং শোর তুলে রাঁধুনিকে তাড়িয়ে ছাড়ে। আর এক দুপুরে সে বাবার ঘর থেকে রেডিও তুলে নিয়ে বেচে দিয়েছিল। দুপুরের সঙ্গে ছেলেটির এহেন আচরণের সঙ্গতি খুঁজে পাওয়া তার বাবা মায়ের পক্ষেও মুশকিল, কেননা তার পিতা পঞ্জিকা দেখে হরিশলের হালদারদের ঐতিহ্য মতে সন্তানদের গভীর নিশীথে সৃষ্টি করেছিলেন। বস্তুত এ বাড়িতে ফটক পেরোলেই ষোড়শ শতক। পঞ্জিকা ও স্ত্রী গ্রহণ এ বাড়িতে আজও আচরিত। কিন্তু এসব কথা বাইলেন মাত্র। এই সকল দুপুরে বাতিকের জন্য যশোদার মাতৃত্ব পেশা হয়নি।
কোনো এক দুপুরে কাঙালিচরণ দোকানের মালিককে দোকানে বসিয়ে কোঁচার আড়ালে 4টি চোরাই সিঙাড়া জিলিপি নিয়ে ঘরে ফিরছিল। প্রত্যহই ফেরে। যশোদা ও সে ভাত খায়। ছানাপোনা 3টি বিকেলে বাসি সিঙাড়া ও জিলিপি খায়। কাঙালিচরণ ময়দার দোকানে তাড়ু নাড়ে ও সিংহবাহিনীর মন্দিরের যাত্রীদের মধ্যে যারা হারায়ে মারায়ে কাশ্যপ্য গোত্র হয়নি, সে সকল যাত্রাভিমানী বামুনদের সৎ ব্রাহ্মণে প্রস্তুত লুচি তরকারি খাওয়ার লুচি ভাজে। প্রত্যহই সে ময়দাটা আঁশটা সরায় ও সংসারে সুসার করে। দুপুর নাগাদ পেটে ভাত পড়লে যশোদার প্রতি তার বাৎসল্য ভাব জাগে এবং যশোদার স্থিত স্তন নিয়ে নাড়াচাড়া করে সে ঘুমিয়ে পড়ে। দুপুর নাগাদ ঘরে ফিরতে ফিরতে কাঙালিচরণ অদূর সুখের কথা ভাবছিল এবং স্ত্রীর সুবর্তুল স্তনের কথা ভেবে সে স্বর্গসুখ পাচ্ছিল। কচি মেয়ে বিয়ে করে তাকে কম খাটিয়ে প্রচুর খাওয়ালে আখেরে দুপুরে সুখ মেলে, এ কথা চিন্তা করে তার নিজেকে দূরদর্শী পুরুষ বাচ্চা মনে হচ্ছিল। এহেন সময় বাবুদের ছেলে স্টুডিবেকার সমেত ঘ্যাক করে কাঙালিচরণকে বাঁচিয়ে তার পায়ের পাতা ও গোড়ালির গোছ দুটি চাপা দিল। নিমেষে লোক জমল। নেহাত বাড়ির সামনে দুর্ঘটনা, নইলে রক্ত দর্শন করে ছেড়ে দিতুম বলে নবীন পাণ্ডা চেঁচাতে লাগল। শক্তি স্বরূপিণী মায়ের পাণ্ডা সে। দুপুরে সে রৌদ্র রসে তেতে থাকে। নবীনের গর্জনে হালদাররা যে যে বাড়িতে ছিল সবাই বেরোল। হালদার কর্তা স্বগর্জনে হালাই বুদাসার তুমি ব্রহ্ম হত্যা করবাই বলে ছেলেকে পেটাতে থাকলেন। ছোট জামাই তখন স্বীয় স্টুডিবেকার সামান্য আহত দেখে স্বস্তিতে হাফ ছাড়লেন এবং এই পয়সায় ধনী কালচারে পাঁঠা শ্বশুর গোষ্ঠীর চেয়ে তিনি যে শ্রেষ্ঠতর মানুষ তা প্রমাণের জন্য মিহিন আত্মীর পাঞ্জাবির মতো ফিনফিনে গলায় বললেন, লোকটা কি মারা যাবে? হাসপাতালে নিতে হবে না? কাঙালির মনিবও ভিড়ের মধ্যে ছিল এবং পথে বিক্ষিপ্ত সিঙাড়া জিলিপি দেখে সে বলতে গিয়েছিল, ছি ঠাকুর, তোমার এই কাজ। এখন সে জিভ আগলালো, বলল, তাই করুন স্যার। ছোট জামাই ও হালদার কর্তা কাঙালিচরণকে সত্বর হাসপাতালে নিলেন। কর্তার মনে আন্তরিক দুঃখ হল। দ্বিতীয় যুদ্ধের সময় যখন তিনি ছাট লোহা বেচে কিনে মিত্রশক্তির ফ্যাসিবাদী সংগ্রামে সহায়তা করছেন, তখন কাঙালিচরণ কিশোর মাত্র। বামুন বলে তার ভক্তি শ্রদ্ধা রক্তের পোকা এবং সেই কারণে ভোরে চাটুজ্জেবাবুকে না পেলে ছেলের বয়সে কাঙালিকে প্রণাম করে তার ফাটা পায়ের ধুলো তিনি জিভে ঠেকাতেন। কাঙালি ও যশোদা তার বাড়িতে পালা পার্বণে যায় আসে এবং বৌমারা পোয়াতে হলে যশোদাকে কাপড় সিঁদুর পাঠানো হয়। এখন তিনি কাঙালিকে বললেন, কাঙালি বাইব না বাপ, আমি থাকতে তোমার কষ্ট হইব না। এখনই তার মনে হলো কাঙালির পায়ের পাতা দুটি কিমা হয়ে গেছে, ঠেকা পড়লে আর পায়ের ধুলো নিতে পারবেন না। ভেবে বড় দুঃখ হলো তার এবং কি করলো আরামজাদায় বলে তিনি কেঁদে ফেললেন। হাসপাতালের ডাক্তারকে বললেন, সব কিছু করেন, টাকার লেগা ভাইবেন না। কিন্তু ডাক্তাররা পায়ের পাতা ফিরে দিতে পারলেন না। খুঁতো বামুন হয়ে কাঙালি ফিরে এলো। ক্রাচ দুটি হালদার কর্তা করিয়ে দিলেন। ক্রাচ বগলে কাঙালি যেদিন ঘরে ফিরল, সেদিনই সে জানল হালদার বাড়ি থেকে প্রত্যহ যশোদার জন্য সিধা এসেছে। নবীন পাণ্ডা পাণ্ডা কুলে সেজো, মায়ের ভোগের 2.5 আনার অংশীদার এবং সেই দুঃখে সে নিনু হয়ে থাকত। সিনেমায় রামকৃষ্ণকে কয়েকবার দেখার পর সে অনুপ্রাণিত হয়ে সেই মতে দেবীকে তুই বেটি পাগলি বলে ও শাক্ত মতে কারণ বাড়ি দ্বারা চেতনা নিষিক্ত করে রাখে। সে কাঙালিকে বলল, তোর জন্য বেটির পায়ে ফুল চড়িয়েছিলুম। খেপি বললে, কাঙালির ঘরে আমার অংশ আছে, তার বরাতেও বেঁচে উঠবে।
কাঙালি একথা যশোদাকে বলতে গিয়ে বলল, হ্যাঁ, আমি যখন ছিলাম না তুই ওই নবনেটার সঙ্গে লটর ঘটর করছিলি। যশোদা তখনই পৃথিবীর দুই গোলার্ধের মাঝে কাঙালির সন্দেহী মাথাটি চেপে ধরল ও বলল, রোজ বাবুদের দুটো ঝি এখানে শুতো আমাকে পাহারা দিতে, নবনেকে আমি আমল দিই? আমি না তোমার সতী স্ত্রী। বস্তুত হালদার বাড়িতে গিয়েও কাঙালি তার স্ত্রীর প্রজ্বলন্ত সতীত্ব মহিমার বহু কথা শুনল। যশোদা মায়ের মন্দিরে হত্যে দিয়েছে, সুবচনীর ব্রত করেছে, চেতলা গিয়ে সিদ্ধ বাবার চরণ ধরেছে। অবশেষে সিংহবাহিনী স্বপ্নে ধাইয়ের বেশে বগলে ব্যাগ নিয়ে এসে তাকে বলেছেন, ভাবিসনি তোর স্বামী ফিরে আসবে। কাঙালি একথা শুনে বিশেষ অভিভূত হল। হালদার কর্তা বললেন, বুঝলা কাঙালি, হালার অবিশ্বাসীরা কয় মায়ে স্বপ্ন দিব তা ধাই সাইজা কেন? আমি কই তিনি সৃষ্টি করেন, মা আইয়া দাত্রী আইয়া পালন করে। এরপর কাঙালি বলল, বাবু ময়রার দোকানে কাজ করব কি করে আর? হ্যাঁ, কেরাচ নিয়ে বসে তো তারও নাড়তে পারবো না। আপনি ভগবান কত লোকের কতভাবে অন্ন দিচ্ছেন, তা আমি বাবু ভিক্ষে চাইনি, একটা কাজের ব্যবস্থা করে দিন। হালদার বাবু বললেন, হ কাঙালি, তোমার লাইগা জায়গা দেখা তুইছি, আমার বারান্দায় সাউনি দিয়া একটা দোকান কইরা দিমু, সামনে সিংহবাহিনী, যাত্রী আসে যাত্রী যায়, তুমি মুড়ি মুড়কি সিরা বাতাসার দোকান দাও। অহন বাড়িতে বিয়া লাগছে, আমার সপ্তম পুত্র হেই অবৈজ্ঞার বিয়া, যতদিন না দোকান হয় ততদিন সিধা যাইবে। একথা শুনে কাঙালির মন বর্ষা সমাগমে বাদুলে পোকার মতো উড্ডীন হল। ও ঘরে ফিরে এসে যশোদাকে বলল, সেই যে কালিদাসের শ্লোক আছে, নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে? আমার কপালে তাই হলো রে। বাবু বলছে ছেলের বিয়ে মিটলে রকের দোকান করে দেবে, যতদিন না দিচ্ছে ততদিন সিধে পাঠাবে। ঠ্যাং থাকলে কি এরকমটা হতো? হ্যাঁ, সবই মায়ের ইচ্ছে রে। কাজ খটখটিয়ে কাঙালি সুসংবাদটি আপামরকে বিতরণ করল। ফলে তার প্রাক্তন মনিব, নবীন পাণ্ডা, ফুল দোকানের কেষ্ট মোহান্তি, মায়ের বাঁধা ঢাকি উল্লাস সকলে বলল, আহা, কলি বললে তো হয় না, মায়ের তল্লাটে পাপের পতন পুণ্যের জয়, এ তো হতেই হচ্ছে, নইলে কাঙালির পাক হওয়া যাবে কেন? আর হালদার কর্তা বা বামুনের মান নির্ভয়ে এত কথা স্বীকার করতে যাবে কেন? হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো যশোদাকেই বা মা ধাই বেশে দেখা দেবে কেন? সবই মায়ের ইচ্ছে। এই ঘোর কলিতে 5-এর দশকে কাঙালিচরণ পতিতুণ্ডকে ঘিরে 150 বছর আগে স্বপ্নাদেশে প্রাপ্তা দেবী সিংহবাহিনীর ইচ্ছা সকল এভাবে পাক খাচ্ছে দেখে সকলে যথোচিত বিস্মিত হয়। হালদার কর্তার রীত পরিবর্তন, সেও মায়ের ইচ্ছে। হালদার কর্তা পাত্র না দেখে দয়া করেন না। তিনি স্বাধীন ভারতের বাসিন্দা। যে ভারত মানুষে মানুষে, রাজ্যে রাজ্যে, ভাষায় ভাষায় রাঢ়ী বারেন্দ্র বৈদিকে, উত্তর রাঢ়ী কায়স্থ ও দক্ষিণ রাঢ়ী কায়স্থে, কাপ কুলিনে প্রভেদ করে না। কিন্তু তিনি পয়সা করেছেন ব্রিটিশ আমলে, যখন ডিভাইড অ্যান্ড রুল পলিসি ছিল। হালদার কর্তার মানসিকতা তখনই গঠিত হয়ে গেছে। ফলে তিনি পাঞ্জাবি, উড়িয়া, বিহারি, গুজরাটি, মারাঠি, মুসলিম কারোকে বিশ্বাস করেন না, এবং দুর্গত বিহারি শিশু বা অনাহারে কাতর উড়িয়া ভিখারি দেখলে তার 42 ইঞ্চি গোপাল গেঞ্জির নিচে অবস্থিত চর্বিতে সুরক্ষিত হৃৎপিণ্ডে করুণার ঘামাচি আদপেই চুলকোয় না। তিনি হরিশালের সুসন্তান। ফলে পশ্চিমবঙ্গের মাছি দেখলেও তিনি, দেশের মাছি আসিল হৃষ্টপুষ্ট, গোটির দেশে হকগোল্ডি সিমডা সামডা, এ কথাই বলে থাকেন। সেই হালদার কর্তা গাঙ্গেয় কাঙালিচরণকে কেন্দ্র করে করুণাঘন হচ্ছেন। এ দেখে মন্দিরের সকলেই বিস্মিত হয় এবং কিছুদিন ধরে লোকের মুখে মুখে এই কথাই ফেরে। হালদার কর্তা এমন ঘোর দেশপ্রেমী যে নাতি, ভাইপো, ভাগ্নেরা দেশ নেতাদের জীবনী পাঠ্যপুস্তকে পড়লে কর্মচারীদের বলেন,
ঢাকার পোলা, ময়মনসিংহের পোলা, যশোরা পোলা ইয়াগর জীবনী পড়ায় কেন? হ্যাঁ, হরিশাইলা হইল দদিসির হাড়ে তুইয়ার, বেদ উপনিষদ হরিশাইলার লিখা, এও একদিন প্রকাশ পাইব। তার কর্মচারীরা তাকে এখন বলে, আপনার চেঞ্জ অফ হার্ট হইতেছে, গটির লেগা আপনার এই দয়া, ইয়ার পাছে দেখবেন ঠাকুরের কোন বা পারপাস আছে। কর্তা একথায় লাদিত হন এবং ব্রাহ্মণের কি গটি বাঙ্গাল হয়? গলায় উপবিদ থাকলে হ্যাঁ পায়খানায় বইয়া রইলেও মান্য দিতে হইব বলে উচ্চ হাস্য করেন। চতুর্দিকে এভাবে মায়ের ইচ্ছার প্রভাবে করুণা, মায়া, মমতা, দয়ার সুবাতাস বইতে থাকে এবং নবীন পাণ্ডা কয়েকদিন ধরে সিংহবাহিনীর কথা যতবারই ভাবতে যায়, যশোদার উত্তুঙ্গ স্তনা, গুরু নিতম্ভা শরীর তার চোখে ভাসে এবং মা যশোদাকে যেমন ধাই সেজে স্বপ্ন দিলেন, তাকে যশোদা সেজে স্বপ্ন দিচ্ছেন কিনা সে কথা ভেবে তার শরীরে মন্দ উত্তেজনা জাগে। 8 আনার পাণ্ডা তাকে বলে, মেয়ে ছেলের এ রোগ হলে বলে প্যাদ রোগ, আর বেটা ছেলের হলে বলে ম্যাদ রোগ। তুই পেচ্ছাপ করার সময় কানে শ্বেত অপরাজিতার শেকড় বাঁধ। এ কথা নবীনের মনে নেয় না। সে কাঙালিকে বলে, মায়ের ছেলে, শক্তি নিয়ে রেলা করব না, তবে একটা বুদ্ধি মাথায় এসেছে, বোষ্টম ভাব নিয়ে রেলা করতে তো বাধা নেই। তোকে বলি, স্বপ্নে গোপাল পায় একখানা, আমার পিসি শ্রীক্ষেত্র থেকে গোপাল এনেছিল পাথরে, সেটা তোকে দিই, স্বপ্নে পেয়েছিস বলে প্রচার করে দে, দেখবি 2 দিনে রমরমিয়ে জমজমিয়ে পয়সা পড়বে। পয়সার জন্য শুরু কর, পরে মনে গোপাল ভাব আসবে। কাঙালি বলে, হ্যাঁ ছি দাদা, ঠাকুর দেবতা নিয়ে কি তামাশা করতে আছে? নবীন তাকে তবে মর গাজা বলে তাড়া দেয়। পরে দেখা যায় নবীনের কথা শুনলে কাঙালি ভালো করত, কেননা হালদার কর্তা একদিন হার্ট ফেল করে মারা যান। কাঙালি ও যশোদার মাথায় শেক্সপিয়ারের ওয়েলকিন ভেঙে পড়ে। কাঙালিকে পথে বসিয়ে যান হালদার কর্তা। কাঙালিকে ঘিরে ভায়া মিডিয়া হালদার কর্তা সিংহবাহিনীর যেসব ইচ্ছা প্রকাশ পাচ্ছিল তা প্রাক ভোট রাজনীতির দল প্রদত্ত প্রজ্বলন্ত প্রতিশ্রুতির মতো শূন্যে মিলায় ও নিরুদ্দেশ যাত্রার নায়িকার মতো রহস্য জালের মায়ায় অদেখা হয়। কাঙালি ও যশোদার রঙিন স্বপ্ন ফানুসটিতে ইউরোপীয় ডাইনির বডিকিন ফুটকে যায় এবং স্বামী স্ত্রী আতান্তরে পড়ে। ঘরে গোপাল, নেপাল ও রাধারানী খাবার তরে অক্ষুটে বায়না ধরে ও মায়ের মুখ খায়। শিশুদের এই ওদনের তরে কান্নাকাটি খুবই স্বাভাবিক। কাঙালিচরণের চরণ খোয়া যাবার পর থেকে ওরা প্রত্যহ হালদার বাড়ির সিধায় ভালো মন্দ খেয়েছে। কাঙালিও ভাতের তরে কাতর হয় এবং মনে গোপাল ভাব জাগিয়ে যশোদার বুকে মুখ খুঁজতে গিয়ে ধমক খায়। যশোদা একেবারে ভারতীয় রমণী, যে রমণীর যুক্তি, বুদ্ধি, বিচারহীন স্বামীভক্তি ও সন্তান প্রেমের কথা, অস্বাভাবিক ত্যাগ তিতিক্ষার কথা সতী, সাবিত্রী, সীতা থেকে শুরু করে নিরূপা রায় ও চাঁদ ওসমানী পর্যন্ত সকল ভারতীয় নারী জনমানসে জাগিয়ে রেখেছেন। এহেন স্ত্রীলোককে দেখেই সংসারের ন্যালা মাকড়ারা বোঝে ভারতের সেই ঐতিহ্য প্রবহমান, বোঝে এদের কথা মনে রেখেই এই সব আপ্তবাক্য রচিত হয়েছিল। স্ত্রীলোকের জান যেন কচ্ছপের প্রায়, বুক ফটে তো মুখ ফাটে না, পূর্বে নারী উড়বে ছাই, তবে নারীর গুণ গাই। বস্তুত বর্তমান দুরবস্থার জন্য যশোদার একবারও স্বামীকে দুষতে ইচ্ছা যায় না। শিশুদের তরে যেমন, কাঙালির তরেও তেমনি তার বুকে মমতা উছলে ওঠে। পৃথিবী হয়ে গিয়ে ফলে শস্যে অক্ষম স্বামী ও নাবালক সন্তানদের ক্ষুধা মিটাতে ইচ্ছা যায়। যশোদার এই স্বামীর প্রতি বাৎসল্য ভাবটির কথা জ্ঞানী মুনিরা লিখে যাননি। তারা প্রকৃতি ও পুরুষ এইভাবে নারী পুরুষকে ব্যাখ্যা করেছেন, কিন্তু সে তারা করেছেন আদি যুগে, যখন অন্য দেশ থেকে তারা এই পেনিনসুলায় প্রবেশ করলেন। ভারতের মাটির এমনি গুণ যে এখানে রমণীরা সবাই জননী হয়ে যায় এবং পুরুষরা সবাই গোপাল ভাবে আপ্লুত থাকে। সকল পুরুষই গোপাল
ও সকল রমণী নন্দরানী। এই ভাবটি যারা অস্বীকার করে নানারূপ ইটার্নাল শি, মোনালিসা, লা পাসিওনারিও, সিমন দ্য বাভেয়ার ইত্যাদি পছন্দ মতো কারেন্ট পোস্টার পুরনো পোস্টারের উপর সাঁটতে চান ও মেয়েদের সেইভাবে দেখতে চান, তারাও এই ভারতের ছানাপোনা। তাই দেখা যায় শিক্ষিত বাবুদের এ সকল অভিপ্সা বাইরের মেয়ে ছেলেদের জন্য। ঘরে ঢুকলে তারা বিপ্লবিনীদের মুখে ও ব্যবহারে নন্দরানীকেই চান। প্রসেসটি খুবই জটিল। এটি বুঝেছিলেন বলে শরৎচন্দ্রের নায়িকারা নায়কদের সতত 4টি বেশি করে ভাত খাইয়ে দিতেন। শরৎচন্দ্র এবং অন্যান্য অনুরূপ লেখকদের লেখায় আপাত সরলতা আসলে খুবই জটিল এবং সন্ধেবেলা শান্ত মনে বেলের পানা খেয়ে চিন্তা করার কথা। পশ্চিমবঙ্গে যারা এই লেখাপড়া ও চিন্তাশীলতার কারবার করেন তাদের জীবনে আমাশার প্রভাব অত্যন্ত বেশি এবং সে কারণে বেল ফলটিতে তাদের সমাধিক গুরুত্ব দেওয়া উচিত। বেলফল, থানকুনি, বাসক পাতাকে সমাধিক গুরুত্ব দিই না বলে আমরা যে কত কি হারাচ্ছি তা আমরা নিজেরাও বুঝি না। যা হোক, যশোদার জীবন কথা বলতে বলতে বারংবার বাই লেনে ঢোকার অভ্যাস ঠিক নয়। পাঠকের ধৈর্য তো কিছু কলকাতার পথঘাটের ফাটল নয় যে দশকে দশকে বেড়ে চলবে। আসল কথা হলো যশোদা সমধিক ফাঁপড়ে পড়ল। কর্তার শ্রাদ্ধ চলার কালে তারা লুসে পুষে খেলো বটে, কিন্তু সব চুকে বুকে গেলে যশোদা রাধারানীকে বুকে ধরে ও বাড়িতে গেল। বাসনা গিন্নিকে বলে কয়ে তার নিরামিষ হেসেলের রান্নার কাজটা চেয়ে নেবে। গিন্নির বুকে কর্তার শোক বেজেছিল খুব, কিন্তু উকিলবাবু জানিয়ে গেছেন কর্তা এই বাড়ির মালিকানা ও চালের আড়তের সত্ত্ব তাকেই দিয়ে গেছেন। তিনি সেই বলে বুক বেঁধে আবার সংসার সাম্রাজ্যের হাল ধরেছেন। মাছটা মুড়োটা গেল বলে বড় কষ্ট হয়েছিল, কিন্তু এখন দেখছেন উৎকৃষ্ট গাওয়া ঘি, গাঙ্গুরামের দই সন্দেশ, ঘন ক্ষীর ও মর্তমান কলা খেয়েও কোনো মতে শরীরটা টিকিয়ে রাখা চলে। গিন্নি জলচৌকি আলো করে বসে আছেন। কোলে এক 6 মেশে ছেলে, গিন্নির নাতি। এ পর্যন্ত 6 ছেলের বিয়ে হয়েছে ও পঞ্জিকায় যেহেতু প্রায় মাসেই স্ত্রী গ্রহণ অনুমোদিত, সেহেতু গিন্নির বাড়িতে একতলায় সার সার আতুর ঘর প্রায়শই ফাঁকা যায় না। লেডি ডাক্তার ও সরলা ধাই এ বাড়ি ছাড়া হয় না। গিন্নির মেয়ে 6টি, তারাও 1.5 বছরে পোয়াতি। তাই কাঁথা, কানি, ঝিনুক, বোতল, রাবার ক্লথ, বেবি জনসন পাউডার, স্নানের গামলার এপিডেমিক এইসব লেগেই থাকে। গিন্নি নাতিকে দুধ খাওয়াবার চেষ্টায় জেরবার হচ্ছেন ও যশোদাকে দেখে স্বস্তি পেয়ে বললেন, মা, আমার ভগবান হইয়া আইছো, আরে দুধ দাও মা, পায়ে ধরি। মায়ের অসুখ, তা এমন পোলা যে বুতুল মুখে ধরে না। যশোদা তখনই ছেলেকে দুধ দিয়ে শান্ত করল। গিন্নির স্বনির্বন্ধ অনুরোধে যশোদা রাত 9টা অবধি ও বাড়িতে থাকল এবং গিন্নির নাতিকে দফায় দফায় দুধ খাওয়ালো। তার সংসারের জন্য রাধুনি বামনি ভাত, তরকারি গামলা ভরে দিয়ে এলো। ছেলেকে দুধ দিতে দিতেই যশোদা বলল, মা, কর্তা তো কত কথাই বলেছিলেন, তা তিনি নেই তাই সে কথা আর ভাবি না। কিন্তু মা, তোমার বামুনের ছেলের পা দুখানা নেই, আমার জন্য ভাবি না, কিন্তু স্বামী ছেলের কথা ভেবে বলছি, যা হয় একটা কাজ দাও, নয় তোমার সংসারের রান্নার কাজে দিলে। দেহি মা, চিন্তা কইরা দেহি। গিন্নি কর্তার মতো বামুন ভজা নন। তার ছেলের দুপুরে বাই চাগানো দোষে কাঙালির পা গেছে এই কথা তিনি পুরো মানেন না। নিয়তে কাঙালিরও, নইলে খটখটে রোদে ফিক ফিক করে হেসে হেসে পথ ধরে সে যাচ্ছিল কেন? তিনি মুগ্ধ ঈর্ষায় যশোদার ম্যামল প্রজেকশন দেখেন ও বলেন, কাম দেনু কইরা তোমারে পাঠাইছিল বিধাতা, হ্যাঁ, বাট নাড়লেই দুধ। আমার ঘরে যেগুলো আনছি তাদের আর শিকিবাগ দুধও বুটায় নাই। যশোদা বলে, সে আর বলতে মা, গোপাল ছেড়ে দিল, বয়স হলো 3 বছর, এটা তখনও পেটে আসেনি, তাতেও দুধে যেন বান ডাকলো।
কোত্থেকে আসে মা? খাওয়া নেই, মাখা নেই। এ কথা নিয়ে রাত্রে মেয়ে মহলে প্রচুর কথা হলো এবং রাত্রে বেটা ছেলেরাও এ কথা শোনেন। মেজ ছেলে, যার স্ত্রী অসুস্থ এবং যার ছেলে যশোদার দুধ খেল, তিনি সবিশেষ স্ত্রৈণ। অন্য ভাইদের সঙ্গে তার তফাৎ হলো, ভাইরা পাঁজি দেখে সুদিন পেলেই সপ্রেমে বা অপ্রেমে কিংবা বিরক্ত মনে বা কারবারের গুণ চটের কথা ভাবতে ভাবতে সন্তান সৃজন করেন। মেজ ছেলে একই ফ্রিকোয়েন্সিতে স্ত্রীকে গর্ভবতী করেন, কিন্তু তার পেছনে থাকে সুগভীর প্রেম। স্ত্রী বারবার গর্ভবতী হন, সে ভগবানের হাত, কিন্তু সেই সঙ্গে স্ত্রী যাতে সুন্দরী থাকেন সেই জন্য মেজ ছেলে আগ্রহী। ক্রমান্বয়ে গর্ভাধারণ এবং সৌন্দর্যের কম্বিনেশন কিভাবে করা যায় এ কথা তিনি অনেক ভেবে থাকেন, কিন্তু কুল পান না। মেজ ছেলে আজ স্ত্রীর মুখে যশোদার সারপ্লাস দুধের কথা শুনতে শুনতে হঠাৎ বলেন, পাইছি পথ। কি এর পথ? এই তোমার কষ্ট বাঁচাইবার পথ। কেমতে? আমার কষ্ট যাইব সীতায় উঠলে, বছর বিয়ানির আবার শরীর সারে। সারবো সারবো, ভগবানের কল হাতে পাইছি যে, বছর বিয়াইবা দেহও থাকবো। স্বামী স্ত্রীর পরামর্শ হল। স্বামী সকালে গিয়ে মায়ের ঘরে ঢুকলেন ও ঘুচুর ঘুচুর করে কথা কইলেন। গিন্নি প্রথমটা গুইগাই করতে লাগলেন, কিন্তু তারপর স্বগত চিন্তা করতে করতে বুঝলেন প্রস্তাবটি লাখ টাকার। বউরা এসেছে, বউরা মা হবে, মা হলে ছেলেকে দুধ খাওয়াবে। যেহেতু যতদিন সম্ভব ততদিনই মা হবে, সেহেতু ক্রমান্বয়ে দুধ খাওয়ালে চেহারা চটকাবে। তখন যদি ছেলেরা বারমুখ হয় বা বাড়ির ঝিদের উপর উৎপাত করে, গিন্নি তাতে কিছু বলতে পারবেন না। ঘরে পাচ্ছে না বলে বাইরে যাচ্ছে, হক কথা। তাই যশোদা যদি কচি কাচেদের দুধ মা হয়, তাহলে নিত্য সিধা পূজা পার্বণে কাপড়, মাসান্তে কিছু টাকা দিলেই কাজ হয়। গিন্নির বাড়িতে আজ চাপড়া ষষ্ঠী, কাল সুবচনী, পরশু মঙ্গলচণ্ডী ব্রত লেগেই থাকে, তাতেও যশোদাকে বামুনেও করা চলবে। তার ছেলের কারণে যশোদার এত খোয়ার পাপ ও স্খালন হবে। যশোদা তার প্রস্তাবে হাতে মন্ত্রিত্ব পেল। নিজের স্তন দুটিকে বড় মহার্ঘ মনে হলো তার। রাতে কাঙালিচরণ খুনসুটি করতে এলে সে বলল, দেখো এখন এর জোরে সংসার টানবো, বুঝে শুনে ব্যবহার করবে। কাঙালিচরণ সে রাতে গাঁইগুই করল বটে, কিন্তু সিধাতে চাল ডাল তেল আনাজের বহর দেখে তার মন থেকে গোপাল ভাবটি নিমেষে চলে গেল। ব্রহ্মা ভাবে সে উদ্দীপিত হল এবং যশোদাকে বুঝিয়ে বলল, পেটে সন্তান থাকলে তবে তো তোর বুকে দুধ আসবে। এখন সে কথা ভেবেই তোকে কষ্ট করতে হবে। তুই সতী লক্ষ্মী, নিজেও পোয়াতি হবি, পেটে ছেলে ধরবি, বুকে পালন করবি। এই জন্যই তো মা তোকে ধাই বেশে দেখা দিয়েছিল। যশোদা এ কথার যথার্থ বুঝল। সে শাস্ত্র চোখে বলল, তুমি স্বামী, তুমি গুরু, যদি বিস্মরণ হয়ে না না করি তুমি সঙ্গে দিও। কষ্ট আর কি বলো? গিন্নিমা কি 13টা বিয়ইনি? গাছের কি ফল ধরতে কষ্ট হয়? অতএব সেই নিয়মই বহাল রইল। কাঙালিচরণ পেশাদারি পিতা হল, যশোদা হল প্রফেশনে মা। বস্তুত যশোদাকে দেখলে সেই সাধক মার্গের গানটির গভীরতা অবিশ্বাসীরও মনে জাগে। গানটি হল, মা হওয়া কি মুখের কথা, শুধু প্রসব করলে হয় না মাতা। হালদার বাড়ির একতলায় চক মেলানো উঠোনে চার ধারে বড় বড় 12-14টি সুলক্ষণা গাভী হামেশা হামেহাল বজায় থাকে। দুজন ভোজপুরি গো মাতা জ্ঞানে তাদের পরিচর্যা করে। খোল, ভুসি, খড়, ঘাস, গুড় পাহাড় পাহাড় আসে। হালদার গিন্নি বিশ্বাস করেন, গরু খাবে যত, দুধ দেবে তত। যশোদার জায়গা এ বাড়িতে এখন গো মাতাদের ওপরে। গিন্নির ছেলেরা ব্রহ্মাবতার হয়ে প্রজাদের সৃষ্টি করে। যশোদা প্রজা প্রপালিকা। তার দুগ্ধ সঞ্চয় যাতে অব্যাহত থাকে সেদিকে হালদার গিন্নি কড়া নজর রাখলেন। কাঙালিচরণকে ডেকে বললেন,
হ্যাঁ বামুনের ছেলে, দোকানে তো তারুণ আটটা, তা ঘরে পাক শাকের ভাতটা নিয়া অরে আরাম দাও। নিজের দুটো এখানে তিনটে, পাঁচটারে দুধ দিয়া ঘরে গিয়া পাক শাক করতে পারে। কাঙালিচরণের জ্ঞান নেত্র এভাবে খুলে গেল এবং নিচে এসে ভোজপুরিদয় তাকে খৈনি দিয়ে বলল, মাজি তো ঠিকই বলেছে, আমরা গৌমাতার ইতনা সেবা করি, তা তোর বহু তো জগৎ মাতা আছে। এরপর থেকে কাঙালিচরণ বাড়ির রান্নার ভার তুলে নিল হাতে, ছেলে মেয়েদের করে তুলল নিজের কাজের সাগরেদ। ক্রমে সে থোড় ঘন্ট, কলাই ডাল, মাছের অম্বল রাত্রে বড়ই শেয়ানা হলো এবং সিংহবাহিনীর প্রসাদী পাঁঠার মাথার মুড়ি ঘণ্ট রেঁধে নবীনকে খাইয়ে খাইয়ে সেই দুর্দান্ত গেজেল মাতালকে নিজের বশীভূত করে ফেলল। ফলে নবীন কাঙালিকে নকুলেশ্বর শিবের মন্দিরে ঢুকিয়ে দিল। যশোদা প্রত্যহ রাধা ভাত ব্যঞ্জন খেয়ে পিডব্লিউ অফিসারের ব্যাংক অ্যাকাউন্টের মতো ফুলে ফেপে উঠল। তার উপর গিন্নিমা তাকে দুধ উঠনো করে দিলেন। পোয়াতি হলে তার জন্য আচার, ঝাল নাড়ু, মোরব্বা এসব পাঠাতে থাকলেন। এইভাবে অবিশ্বাসীদেরও প্রত্যয় জন্মালো যে যশোদাকে সিংহবাহিনী এই কারণেই বগলে ব্যাগ নিয়ে ধাই হয়ে দেখা দিয়েছিলেন। নইলে নিরন্তর গর্ভধারণ, সন্তান প্রসব, অপরের ছানাপোনাকে গাভীর মতো অকাতরে দুগ্ধদান কে কবে শুনেছে বা দেখেছে? নবীনের মন থেকেও মন্দ ভাব চলে গেল। পাঁঠার মাথা, কারণবাড়ি, গাজা এহেন উগ্র জিনিস খেয়েও তার শরীর আর তাতল না। মনে আপনা থেকেই তার ভক্তি ভাব এলো। যশোদাকে সে দেখা হতে মা মা মাগো বলে ডাকতে থাকল। চতুর্দিকে সিংহবাহিনীর মাহাত্ম্য বিষয়ে বিশ্বাস পুনর্জাগ্রত হল এবং অঞ্চলটির বাতাসে দেবী মাহাত্ম্যের ইলেকট্রিফাইং প্রভাব বইতে থাকল। যশোদা বিষয়ে সকলের ভক্তিভাব এমন প্রখর হল যে বিয়ে, সাধ, অন্নপ্রাশন, পৈতে সকলে তাকে প্রধানা এওর সম্মান দিতে থাকল। যশোদার ছেলে বলে নেপাল, গোপাল, নেনো, বোচা, পটল ইত্যাদিকে সবাই সেই চোখে দেখতে থাকল এবং যে যেমনটি বড় হলো পৈতে নিয়ে মন্দিরে যাত্রী ধরে আনতে থাকল। রাধারানী, আলতারানী, পদ্মরানী ইত্যাদি মেয়েদের জন্য কাঙালিকে আর বর খুঁজতে হলো না। নবীন আশ্চর্য তৎপরতায় মেয়েদের জন্য বর জুটিয়ে দিলে ও সতী লক্ষ্মী মায়ের সতী কন্যারা যে যার শিবের ঘর করতে চলে গেল। হালদার বাড়িতে যশোদার আদর বেড়ে গেল। স্বামীরা খুশি, কেননা এখন তাদের পাঁজি উল্টাতে দেখলে বউদের হাঁটুতে আর ঠকঠকি লাগে না। তাদের গোপালরা যশোদার স্তনে লালিত হচ্ছে বলে তারা যথেচ্ছ গোপাল হতে পারেন বিছানায়। বউদের না বলবার আর মুখ রইল না। বউরা খুশি, কেননা দেহের ডৌলটি ভালো থাকলো। তারা যথেচ্ছ মেম কাটের জামা ও বডিস পরতে পারল। হোল নাইট সিনেমা দেখে শিবরাত্রির করার সময় ছেলেকে আর দুধ দিতে হলো না। এসবই সম্ভব হলো যশোদার জন্য। ফলে যশোদার মুখ খুলল এবং শিশুদের নিরন্তর স্তন দিতে দিতে গিন্নির ঘরে বসে বসে সে ফুট কাটতে লাগলো। মেয়ে ছেলে বিয়োবে, তার জন্য ওষুধ রে, ব্লাড প্রেশার দেখা রে, ডাক্তার দেখানো রে, আদিক্যেতা। এই তো আমি বছর বিয়নি হয়েছি, তাতে কি শরীর ঢসকাচ্ছে না দুধ কমছে? কি ঘেন্না মা, শুনেছি নাকি ইঞ্জেকশন দিয়ে সব দুধ শুকিয়ে ফেলছে, এমন কথাও শুনিনি কখনো। হালদার বাড়ির ছেলেদের মধ্যে যারা কিশোর তাদের বাপ, জ্যাঠা, কাকারা গোঁফ গজাতেই ঝিদের আওয়াজ দিত। দুধমার দুধে তারাও মানুষ, তাই দুধমার বন্ধু ঝি রাধুনীদের তারা এখন মাতৃভাবে দেখতে থাকলো এবং মেয়ে স্কুলের চারপাশে হাঁটাহাঁটি শুরু করলো। ঝিরা বলল, যোশী, ভগবতী হয়ে এছিলি তুই, তোর হাতে বাড়ির হাওয়া পাল্টালো। ছোট ছেলে যখন একদিন উবু হয়ে বসে যশোদার দুগ্ধদান দেখছে, তখন যশোদা বলল, তুমি বাচ্চা আমার নক্ষী, বামুনের ঠ্যাং কুতো করেছিলে বলে তো এত সব হলো। হ্যাঁ বলো দেখি, কার ইচ্ছে হলো? ছোট হালদার বলল, সিংহবাহিনীর ইচ্ছে।
তার জানতে ইচ্ছা হয়েছিল ঠ্যাং নেই তবু কাঙালিচরণ ব্রহ্মা হয় কি উপায়ে। কথাটা ঠাকুর দেবতার দিকে চলে গেল বলে সেও প্রশ্নটি ভুলে গেল। সবই সিংহবাহিনীর ইচ্ছে। পঞ্চাশের দশকে কাঙালির ঠ্যাং কাটা যায়। আমাদের কাহিনী এই সময়ে পৌঁছেছে। 25 বছরে 30 বছরে যশোদা 20 বার আতুরে ঢুকেছে। শেষের দিকের মাতৃত্বগুলো বেফায়দা যায়, কেননা কেমন করে যেন হালদার বাড়িতে নতুন হাওয়া ঢুকে পড়ল। তবে আগে ওই 25 না 30 বছরের গন্ডগোলটুকু সেরেনি। কাহিনী যখন শুরু হয় তখনই যশোদা 3 ছেলের মা ছিল। তারপর তার 17 বার সন্তান সম্ভাবনা হয়। হালদার গিন্নিও মারা গেলেন। তার বড় ইচ্ছে ছিল তার শাশুড়ির যেমনটি হয়েছিল তেমনটি বউদের কারো হোক। 20টি সন্তান হলে আবার স্বামী স্ত্রীর বিয়ে হবার নিয়ম ছিল বংশে। কিন্তু বৌমারা 13, 12, 14তে সবাই ক্ষান্ত দিল। দুর্বুদ্ধি বশত তারা স্বামীদের বোঝাতে সক্ষম হলো এবং হাসপাতালে গিয়ে ব্যবস্থা করে এলো। এইসবই নতুন যুগের হাওয়ার কুফলে ঘটল। কোনো যুগেই জ্ঞানী পুরুষ বাড়িতে নতুন হাওয়া ঢুকতে দেন না। দিদিমার কাছে শুনেছি জনৈক ভদ্রলোক তার বাড়িতে এসে শনিবারের চিঠি পড়ে যেতেন। কদাচ ঘরে বইটি ঢোকাতেন না। বলতেন, বউ, মা, বোন যে ওই কাগজ পড়বে সেই বলবে আমি নারী, মা নই, বোন নই, বউ নই। ফলে কি ঘটবে তা জিজ্ঞাসা করলে বলতেন, চটি পরে ভাত রাঁধবে। নতুন হাওয়ার প্রকোপে অন্দরে অশান্তি হয়, এ চিরকালের নিয়ম। হালদার বাড়িতে চিরকাল 16 শতক চলছিল, কিন্তু সহসা বাড়িতে মেম্বার সংখ্যা অগণিত হলো বলে ছেলেরা যে যার মতো নতুন বাড়ি বানিয়ে সটকে পড়তে থাকলো। সবচেয়ে আপত্তিকর কথা, মাতৃত্ব বিষয়ে গিন্নির নাত বউরা একেবারে উল্টো হাওয়া খেয়ে ঘরে ঢুকলো। বৃথায় গিন্নি বললেন চালের অভাব, টাকার অভাব নেই। কর্তার বড় সাধ ছিল হালদারদের দিয়ে অর্ধেক কলকাতা ভরে ফেলেন। কিন্তু নাথ বউরা নারাজ। তারা বুড়ির দাবড়ি অগ্রাহ্য করে স্বামীদের নিয়ে কর্মস্থলে ছুটল। এরই মধ্যে সিংহবাহিনীর মন্দিরের পাণ্ডাদের মধ্যে বিষম কলহ হওয়াতে কে বা কাহারা যেন দেবীর মূর্তি ঘুরিয়ে দিল। মা মুখ ফিরিয়েছেন এই কথা শুনে গিন্নির বুক ভেঙে গেল এবং মনো দুঃখে ভরা জ্যৈষ্ঠে অসঙ্গত পরিমাণে কাঁঠাল খেয়ে দাস্ত বমি হয়ে তিনি মারা গেলেন। গিন্নি মরেই খালাস পেলেন, কিন্তু জ্যান্ত থাকার জ্বালা মরণ হতে বেশি। গিন্নির মৃত্যুতে যশোদার আন্তরিক দুঃখ হল। বয়স্ক মানুষ পাড়ায় মরলে বাসিনীর মতো সুবিন্যাসে কেউ কাঁদতে পারে না। বাসিনী এবারের পুরনো ঝি। কিন্তু যশোদার ভাতের থালাটি গিন্নির সঙ্গে বিসর্জন গেল, তাই যশোদা আরও সুবিন্যাসে কেঁদে সকলকে অবাক করে দিল। বাসিনী কাঁদল, অভাগ্যিমানী মা, মাথার চুরোটি কষতে কর্তা হয়ে সকলের যে আগলে রেখেছিলে গো মা, কার পাপে চলে গেলে গো মা। ওগো আমি যে বন্ধু, অত কাটাল কেউ নি, তা মোর কথা আছে মোটে নিলে না গো মা। ও গো মা। যশোদা বাসিনীকে দম নিতে সুযোগ দিল ও সেই বিরতিতে কেঁদে উঠল। কেন রইবে মা গো, ভাগ্যিমানী তুমি, বাপের সংসারে রইবে কেন বলো গো মা। সিংহাসন পাতা ছিল তা তো তুলে ফেললা গো বৌদিরা। গাছ যখন বলে ফল ধরবে নি, ও গো সে যে পাপ গো। বলি অত পাপ কি তুমি সইতে পারো গো মা? তা বাদে সিংহ বাহিনী যে মুখ ফেরালে গো মা। বুঝেছিলে তুমি পুণ্যের পুরী যে পাপের পুরী হয়ে গেল? এ পুরী থেকে তুমি বাস করতে পারো? কর্তা চলে যেতে তোমারও যে মন চলে গিয়েছিল গো মা। শরীরটা সংসারের দিকে চেয়ে ধরে রেখেছিলে, বই তো নয়। ওগো বৌদিরা, আলতা দিয়ে পায়ের চাপ উঠিয়ে রাখো গো,
বলি ও পায়ের ছাপ ঘরে রইলে লক্ষ্মী বাধা হয়ে থাকবে গো। সকালে উঠে ওতে মাথা টাকালে দেখো ঘরে রোগ দুঃখ কিচ্ছুটি ঢুকবে না গো, কিচ্ছুটি না। শবদেহের পেছন পেছন যশোদা কেঁদে কেঁদে শ্মশানে গেল ও ফিরে এসে বলল, সচক্ষে দেখলু স্বর্গ থেকে রথ নেমে এসে চিতার বুক থেকে গিন্নিমাকে নিয়ে অপর পানে চলে গেল। গিন্নির শ্রাদ্ধ শান্তি চুকে গেলে বড় বউ যশোদাকে ডেকে বললেন, বামুন দিদি, সংসারে তো বামুন ধরলো, মেজো সেজো বেলেঘাটার বাড়িতে উঠতে যাইতেছে, রাঙা নতুন যাইতেছে মানিকতলা বাগমারি, ছোট যাইব গিয়া আমাগো দক্ষিণেশ্বরের বাড়ি। যশোদা বলল, এখানে কে থাকবে? আমি থাকুম, তবে গিয়া নিচতলাটা ভাড়া দিব। হ্যাঁ, অহন সংসার গুটাইতে হইব। তোমার দুগ্ধে সবারে পালছো, নিত্য সিধা গেছে। হ্যাঁ সন্তান দুধ ছাড়ছে, তবু 8 বছর মা তোমারে সিধা পাঠাইছে। তা উনি যা মনে নয় তাই করছে, পোলারা কথা কয় নাই, কিন্তু অহন তো আর পারতাম না। আমার কি হবে বড় বৌদি? তুমি যদি আমার সংসারে পাক শাক করো তাইলে তোমার পেট চলবো, কিন্তু ঘরের হকগোল্ডির কি করবা? কি করব সে তুমি কও। যে অন্তে তুমি 12 সন্তানের মা, মাইয়াগুলো বিয়া হইয়া গেছে, পুলারা তো শুনি মন্দিরে যাত্রী ডাকে, ভোগ খায়, চাতালে পইরা থাকে। তা বামুনও তো শুনি নকুলেশ্বরের মন্দিরে ভালোই জমাইতেছে। তোমার অভাব কিসে না? যশোদা চোখ মুছে বলল, দেখি বামুন রে বলি। কাঙালিচরণের মন্দিরে এখন খুবই রমরমা। কাঙালি বলল, আমার মন্দিরে তুই কি করবি? নরেনের বঞ্জি সে কি করে? সে মন্দিরের সংসার দেখে, রাধে বাড়ে। তুই ঘরে রাধিস না কতদিন? মন্দিরের উঠনো তুই কি ঠেলতে পারিস? ও বাড়ি শীতে উঠে গেল, সে কথা কি মাথায় ঢুকলো ড্যাকরার? বলি খাবে কি? নবীন বলল, সে তোকে ভাবতে হবে না। তা একদিন ভাবেছিলে কেন? হ্যাঁ, মন্দিরে খুব 2 পয়সা হচ্ছে তাই না? সব জমিয়েছ, আর আমার গতর জল করা ভাত খেয়েছ বসে বসে। কি বললি? বসে বসে? বলি রাদ্দকে। যশোদা হাত নেড়ে বলল, বেটা ছেলে এনে দেয়, মেয়ে ছেলে রাধে বাড়ে। আমার কপালে সকলে উল্টো হয়েছিল। আমার ভাত খেয়েছ যখন, তখন আমাকে ভাত দেবে এখন? এ তো ন্যায্য কথা। কাঙালি ফস করে বলল, কোত্থেকে ভাত জোগাড় করলি? হ্যাঁ, হালদার বাড়ি তোর কপালে জুট তো? আমার ঠ্যাং কাটা গেল বলেই না তোর কপালে ও বাড়ির দৌড় খুললো? আরে কর্তা তো আমাকেই সব দেবে তবে বলেছিল, সব ভুলে বসে আছিস মাগি। বলি তুমি মাগি না আমি মাগি? হ্যাঁ, বউয়ের গতরে খায়, সে আবার বেটা ছেলে। এ কথা থেকে দুজনের তুমুল কলহ বেঁধে গেল। দুজনে দুজনকে সাপ সাপান্ত করল। অবশেষে কাঙালি বলল, তোর মুখ আর দেখবো না, যা। না দেখলে না দেখবে। যশোদাও রেগে ঘর ছেড়ে বেরিয়ে গেল। ইতিমধ্যে পাণ্ডাদের শরিকে শরিকে শট হয়েছে। ঠাকুরের মুখ ফেরাতে হবে, নইলে সমূহ সর্বনাশ। সেজন্য মন্দিরে মহা ধুমধামে প্রায়শ্চিত্ত পুজো হচ্ছে। যশোদা সেখানে হত্যে দিতে গেল। দুঃখে তার পৌঢ় দুগ্ধহীন স্থূল বুক দুটি ফেটে যাচ্ছে। সিংহবাহিনী তার দুঃখ বুঝে পথ বাতলে 3 দিন যশোদা চাতালে পড়ে রইল। নতুন হাওয়া সম্ভবত সিংহবাহিনীও খেয়েছেন। তিনি মোটেই স্বপ্নে দেখা দিলেন না। উপরন্তু 3 দিন উপসী থেকে কাঁপতে কাঁপতে উঠে যশোদা যখন ঘরে গেল, ছোট ছেলে বলে গেল, বাপ মন্দিরে থাকবে মা, আমারে আর নবাকে বলেছে তোরা ঘন্টা বাজাবি, রোজ পেশাদ পাবি, পয়সা পাবি। বটে, তা তোর বাপ কোথা? হ্যাঁ, শুয়ে আছে। গোলাপি মাসি বাবার পিঠের ঘামাচি গেলে দিচ্ছে, বলল তোরা পয়সা নিয়ে লজেন চুস খাগে যা, আমরা তাই তোকে বলতে এনু।
যশোদা বুঝল হালদার বাড়িই নয়, কাঙালিদের কাছেও তার দরকার ফুরিয়েছে। জল বাতাসা খেয়ে সে নবীনকে নালিশ করতে গেল। নবীনই সিংহবাহিনীর প্রতিমা হিচড়ে বিমুখ করেছিল এবং অন্য পাণ্ডাদের সঙ্গে বাসন্তী পুজো, জগদ্ধাত্রী পুজো ও শারদ দুর্গা পুজোর বিশেষ রোজগার বিষয়ে ফয়সালা হবার পর পুনরায় প্রতিমাকে হিচড়ে মুখ ফিরিয়ে সে ব্যথিত নড়ায় পাকি মদ মালিশ করে গাঁজা টেনে বসেছিল এবং স্থানীয় ভোটের ক্যান্ডিডেটের উদ্দেশ্যে বলছিল, পুজো দিলিনে তো, মায়ের মাহাত্ম্য আবার ফিরেছে, এবার দেখে নেব কেমন করে জিতিস। মন্দিরের আওতায় থাকলে এ দশকেও কি কি অলৌকিক ঘটনা ঘটে নবীনই তার প্রমাণ। দেবীর মুখ সে নিজেই ফিরিয়েছিল এবং নিজেই বিশ্বাস করেছিল যে পাণ্ডারা ভোট চাই দল সকলের মতো জোট পাচ্ছে না বলে মা বিমুখ হয়েছেন। এখন মার মুখ ফেরাবার পর তার আবার ধারণা জন্মালো যে মা নিজে ফিরেছেন। যশোদা বলল, কি বকছো হ্যাঁ? নবীন বলল, মায়ের মাহাত্ম্য কথা কইছি। যশোদা বলল, নিজে ঠাকুরের মুখ ঘুরিয়েছিলে তা জানি না ভেবেছ? নবীন বলল, চুপ কর যশী, ঠাকুর শক্তি দিলে বুদ্ধি দিলে তবে না আমার হাতে কাজটি হলো। তোমাদের হাতে পড়ে মায়ের মাহাত্ম্য গেল। মাহাত্ম্য গেল? হ্যাঁ, গেলে পরে পাখা ঘুরছে, পাখার নিচে বসে আছিস, তা হলো কি করে? হ্যাঁ, চাতালের ছাতে ইলেকট্রিক পাখা এর আগে ঘুরেছে? তা তো হলো, এখন আমার কপাল পোড়ালে কেন তাই কও দেখি, আমি তোমার কি করেছি? হ্যাঁ, কেন কাঙালি তো মরেনি? মরবে কেন, মরার বাড়া হয়েছে। কি হলো? যশোদা চোখ মুছে ভারী গলায় বলল, এতগুলো পেটে ধরেছি, সেই বলে বাবুদের বাড়ি বাধা ধরা দুধ মাছিলাম, জানো তো সবই, কোনোদিন কুপথে হাঁটিনি। আই বাস, তুই হলি গে মায়ের অংশ। হ্যাঁ, তা মা তো ভোগের আগে রইল, অংশ যে অন্ন বিনে মরতে বসেছে, হালদার বাড়ি তো হাত ওঠালে। তুই বা কাঙালির সঙ্গে ঝগড়া করতে গেলি কেন? হ্যাঁ, বেটা ছেলে ভাতের কোটা সয়। তুমি বা তোমার বোনজিকে ওটা গছালে কেন? সে ঠাকুরের লীলে হয়ে গেল, গোলাপি যে মন্দিরে ধন্না দিত তা কেরমে কেরমে কাঙালি বুঝলো ও হচ্ছে ঠাকুরের ভৈরব আর গোলাপি হচ্ছে ওর ভৈরবী। ভৈরবী? খ্যাংরা মেরে ওর হাত হতে স্বামী ছাড়িয়ে আনতে পারি আমি এখনই, তা জানো? নবীন বলল, না সে আর হতে হচ্ছে না, কাঙালি পুরুষ ছেলে, ওর আর তোতে মন ওঠে? হ্যাঁ, তা বাদে গোলাপির ভাইটে সাক্ষাৎ গুন্ডা, সে হোতা যে পাহারা দিচ্ছে, আমাকেই গেট আউট করে দিলে। আমি যদি 10 ছিলিম টানি তো সে টানে 20 ছিলিম, একালে লাথি মেরে দিলে। গেছিলাম তোর কথা বলতে, তা কাঙালি বললে ওর কথা আমায় বলো না, ভাতার চেনে না বাবু বাড়ি চেনে, বাবু বাড়ি ওর ইষ্টি দেবতা, সেটা যাজ্ঞা। হ্যাঁ, তাই যাব বলে সংসারের অবিচারে পাগল পাগল যশোদা ঘরে ফিরল। কিন্তু শূন্য ঘরে মন টেকে না। দুধ খাক না খাক, কোলের কাছে একটা ছেলে না থাকলে ঘুম আসে না। মা হওয়া বড় ভীষণ নেশা, সে নেশা দুধ শুকলেও কাটে না। অগত্যা মান খুইয়ে যশোদা হালদারনির কাছে গেল, বলল, রাঁধবো বাড়বো, মাইনে দেবে দিও, না দেবে দিও না, হেথা থাকতে দিতে হবে মা। মিনসে নিজে মন্দিরে থাকতেছে, ছেলেগুলো কি বেঈমান মা, সেটা গিয়ে জুটেছে, কার তরে ঘরে আটকে রাখবো মা। হালদারনি বললেন, তা থাকো, তুমি ছেলেদের দুধ দিছো তাই বামুন, তা থাকো, কিন্তু দিদি থাকতে তোমার কইলাম কষ্ট হইব, ওই বাসিনীদের লগে এক ঘরে থাকবা, কারো লগে ঝগড়া বিবাদ কইরো না। বাবুর মাথা গরম, তাই সেজপুলা বম্বে গিয়া ওই দেশি মেয়ে বিয়া বইছে বইলা মেজাজ মন্দ, ক্যাসকেসি হইলাই তাই চটপু। সন্তান হবার ক্ষমতাই যশোদার লক্ষ্মী ছিল, সেটি খতম হতেই তার কপালে এত এত দুর্গতি ঘটল। পাড়ার মায়ের ভক্ত বাড়িগুলির শ্রদ্ধেয়া দুগ্ধবতী সতী সাধ্বী যশোদার
এখন পড়তির সময়। মানুষের স্বভাব ধর্ম হলেও উঠতির কালে অসঙ্গত অহমিকা হয় এবং পড়তির কালে অবস্থা বুঝে নিনু হয়ে থাকি, এ স্যারেন্ডার আসে না মনে। ফলে মানুষ তুচ্ছ জিনিস নিয়ে আগের দাপে দামড়াতে চায় ও ব্যাঙের লাথি খায়। যশোদার কপালেও তাই হলো। বাসিনীরা তার পা ধোয়া জল খেত। এখন বাসিনী অক্লেশে বলল, তুমি তোমার বাসন মেজে নেবে। তুমি কি মনিব যে তোমার এটো বাসন মাজবো? তুমিও মনিবের চাকর, আমিও। কি বললি? জানিস আমি কে? বলে গর্জে উঠতে যশোদা বড় বউয়ের মুখ শুনল। হে ইয়ার লেগাই আমার ডর ছিল খুব, মায়ে ওরে মাথায় উঠাইয়া দিয়া গেছে। দেখো বামুন দিদি, ডাইকা আনি নাই, সাইডা আইসো, অশান্তি কইর না। যশোদা বুঝল এখন আর তার টু কথাটিও কেউ শুনবে না। মুখ বুজে সে রাঁধল বাড়ল এবং বিকেলে মন্দিরের চাতালে গিয়ে কাঁদতে বসল। মন খুলে কাঁদতেও পারল না। নকুলেশ্বর মন্দির থেকে আরতির বাজনা শুনে ও চোখ মুছে উঠে এলো। মনে মনে বলল, এবার দয়া করো মা, শেষে কি টিনের বাটি হাতে পথে বসতে হবে? তাই কি চাও? হালদার বাড়ি ভাত রেঁধে আর মায়ের কাছে মনোদুঃখ নিবেদন করে দিন কাটতে পারত, কিন্তু যশোদার কপালে তা সইল না। যশোদার দেহ যেন এলে পড়ল। কেন কিছুতে ভালো লাগে না যশোদা বোঝে না। মাথার ভিতর বিভ্রম সব। রাত্রে বসলে মনে হয় সে এ বাড়ির দুধ মা। কাস্তা পেরে শাড়ি পরে সিধে নিয়ে সে ঘরে যাচ্ছে। স্তন দুটি বড় শূন্য লাগে, যেন বরবাদ। স্তনবৃন্তে শিশুর মুখ নেই, এ তার জীবনে ঘটবে বলে সে ভাবেনি। খুব অন্যমনস্ক হয়ে যায় যোশী। ভাত তরকারি প্রায় সবই বেড়ে দেয়, নিজে খেতে ভুলে যায়। মাঝে মাঝে নকুলেশ্বর শিবের উদ্দেশ্যে বলে, মা না পারে তুমি আমায় সরিয়ে নাও, আর পারি না। শেষে বড় বউয়ের ছেলেরাই বলল, মা, দুধ মার শরীর কি অসুস্থ, কেমন যেন হইয়া গেছে। বড় বউ বলল, দেখি। বড়বাবু বললেন, দেহ বামুনের মাইয়া, কিছু হইলে আমাকে পাপ হইব। বড় বউ জিজ্ঞেস করতে গেল। ভাত চড়িয়ে যশোদা রান্নাঘরে আঁচল পেতে শুয়েছিল। বড় বউ তার আদুর গা দেখে বলল, বামুন দিদি, তোমার বাউ মাইডার উপরটা লাল মতন দেখায় কেন? হ্যাঁ, ইস, দগদইগা লাল। কি জানি, ভেতরে যেন পাথর ঠেলে উঠেছে, বড় শক্ত, ঢিল পাড়া। কি হইল? কি জানি, এতগুলোরে দুধ দিছি, তাতেই হয়তো অমন ধারা হলো। দূর, টুনকো হয় মাইঠোস হয়, সে তো দুধ থাকলে, তোমার তো কুলেরটা 10 বছর যা। সেটার নাই গো, তার উপরেরটা আছে, সেটা তো আতুরেই গেছে। তা গেছে, ভালো হয়েছে, পাপের সংসার। রও, কাল ডাক্তার আইব নাতিরে দেখতে, তারে জিগামু, আমি যেন ভালো দেই না। যশোদা চোখ বুজে বলল, যেন পাথরের পাড়া মাই গো, পাথর পোড়া। আগে শক্ত গুলিটা সরতো নড়তো, এখন আর নড়ে না, সরে না। আচ্ছা, ডাক্তারে দেখামু। না বউ দিদি, বেটা ছেলে ডাক্তারের কাছে আমি আদুর্গা হতে পারবো না। রাতে ডাক্তার আসলে ছেলেকে সামনে রেখে বড় বউ জিজ্ঞেস করলো। বলল, ব্যথা নাই, জ্বালা নাই, কিন্তু হ্যাঁ জানি কেমন আলাইয়া পড়তাছে। ডাক্তার বললেন, জেনে আসুন দেখি, কুচকে গেছে নাকি নিপল, আর বগলের নিচটা বিচি ফোলা মতো কিনা। বিচি ফোলা শুনে বড় বউয়ের মনে হলো, ছি, কি অসভ্য। তারপর সর জমিনে তদন্ত সেরে এসে বললেন, হ্যাঁ কয় অনেকদিন ধইরাই ওই আপনি যা যা বললেন তাই হইছে। বয়স কত? তা বড় ছেলের বয়স ধরলে পরে 50 হইব। ডাক্তার বললেন, ওষুধ দেব। বেরিয়ে গিয়ে বড়বাবুকে বললেন,
আপনার কুকের ব্রেস্টে কি হয়েছে শুনলাম। আমার মনে হয় ক্যান্সার হসপিটালে নিয়ে দেখানো ভালো। চোখে তো দেখিনি, তবে যা শুনলাম তাতে মনে হলো মেমারি গ্ল্যান্ডে ক্যান্সার হতে পারে। বড়বাবু ষোড়শ শতকে সেদিন অবধি ছিলেন। অতি ইদানিং তিনি বিংশ শতকে এসেছেন। 13টি সন্তানের মধ্যে মেয়েদের বিয়ে দিয়েছেন এবং ছেলেরা যে যার পথে মতে বড় হয়েছে। কিন্তু এখনো তার মগজের বুদ্ধিকোষ অষ্টাদশ এবং প্রাক রেনেসাঁস 19 শতকের অজ্ঞানের অন্ধকারে ঢাকা। আজও তিনি বসন্তের টিকা নেন না। বলেন, বসন্ত হয় ছোট লোকের, আমার টিকা লইতে লাগতো না। উচ্চ বংশ দেব দিজে ভক্তিমান বংশে ও রোগ হয় না। ক্যান্সার শুনে তিনি উড়িয়ে দিলেন। বললেন, হইলেই হইল ক্যান্সার, অতই সোজা। কি শুনতে কি শুনেছেন, যান যান, মলম দিলেই সারব। আপনার কথায় আমি বামুনের মাইয়ারে হাসপাতালে পাঠাইতে পারুম না। যশোদাও শুনে বলল, হাসপাতালে যেতে পারবো নি বাপু, তার চেয়ে আমায় মরতে বলো। ছেলে বিয়েতে হাসপাতালে গেলাম না, তা এখন যাব? হাসপাতালে গেছিল বলেই তো ওই মরা পোড়া ঠ্যাং দুটো খুতো করে ফিরে এলো। বড় বউ বলল, সিদ্ধ মলম আইনা দি লাগাও, সিদ্ধ মলমে ঠিক আরাম হইব, গুপ্ত পোড়া মুখ লইয়া ফাটব। সিদ্ধ মলমে কোনোই কাজ হলো না এবং ক্রমে যশোদা খাওয়া দাওয়া ছেড়ে হীন বল হলো। বাঁ দিকে আঁচল রাখতে পারে না, কখনো মনে হয় জ্বালা, কখনো মনে হয় ব্যথা। অবশেষে চামড়া ফেটে ফেটে ঘা দেখা দিল। যশোদা বিছানা নিল। ভাবপ্রতীক দেখে বড়বাবুর ভয় হল, বুঝি তার ভিটেতে বামুন মরে। যশোদার ছেলেদের ডেকে সে ধমকে বলল, মা হয় এতদিন খাওয়াইছে, এখন হ্যাঁ যে অসুখে মরে, তোরা নিয়া যা। হকগোল্ডি থাকতে হ্যাঁ কায়েতের ভিটায় মরব। কাঙালি একথা শুনে বড়ই কাঁদল এবং যশোদার প্রায় অন্ধকার ঘরে এসে বলল, বউ, তুই সতী লক্ষ্মী। তোকে হেনস্থা করার পর 2 বছরের মধ্যে মন্দিরের বাসন চুরি হলো, আমার পিঠে ফোড়া হয়ে ভুগলাম। ওই গোলাপি আরামজাদি ন্যাপলাটাকে ভুলিয়ে বাক্স ভেঙে সর্বস্ব নিয়ে তারকেশ্বরের দোকান দিল। তোরে আমি মাথায় করে রাখবো। যশোদা বলল, বাতিটা জ্বালো। কাঙালি বাতি জ্বালল। যশোদা অনাবৃত ও ঘা পিচপিচে বাম স্তন দেখিয়ে বলল, ঘা দেখেছ? ঘায়ের গন্ধ কেমন জানো? এখন নিয়ে গিয়ে কি করবে? হ্যাঁ, আর নিতেই বা এলে কেন? বাবু ডাকলে। বাবু তবে আর রাখতে চাইছেন না। যশোদা নিঃশ্বাস ফেলল ও বলল, আমারে দিয়ে কোনো সুসার হবে নি জানো, নিয়ে যে করবেই বা কি। তা হোক, কাল নিয়ে যাব। আজ ঘর পরিষ্কার করে রাখি, কাল নির্জোষ নিয়ে যাব। ছেলেরা ভালো আছে? মাঝে মধ্যে নবলে আর গৌরটা আসতো, তাও এখন আর আসে না। সব বেটা স্বার্থপর, আমার ইয়েতে জন্ম তো, আমার মতোই অমানুষ। কাল আসবে? আসবো আসবো আসবো। যশোদা সহসা হাসল। সে হাসি বড়ই বুকে দাগা দেওয়া ও প্রাচীন স্মৃতির কথা মনে পড়ানো। যশোদা বলল, হ্যাঁ গো, মনে আছে। কি মনে থাকবে বউ? এই মাই নিয়ে তুমি কত সোহাগ করতে, নইলে তোমার ঘুম হতো না, কোল খালি হতো না। এটা বোটা ছাড়ে তো ওটা ধরে, তাই বাবুর বাড়ির ছেলেগুলা কি করে পারতাম তাই এখন ভাবি। সব মনে আছে বউ। কাঙালির এই কথাটি এই মুহূর্তে সত্য। যশোদার ক্লিষ্ট শীর্ণ কাতর চেহারা দেখে কাঙালির স্বার্থপর দেহ ও প্রবৃত্তি এবং উদার সর্বস্ব চেতনাও
অতীত স্মরণে মমতা কাতর হল। সে যশোদার হাতটি ধরে বলল, তোর জ্বর? জ্বর তো হয়ই, আমি ভাবি ঘায়ের তাড়সে। এমন পচা গন্ধ আসছে কোত্থেকে? হ্যাঁ, এই ঘা হতে। যশোদা চোখ বুঝল, তারপর বলল, তুমি বরং সন্ন্যাসী ডাক্তারকে দেখিও। হ্যাঁ, তিনি হোমিওপ্যাথি দিয়ে গোপালের টাইফয়েড সারিয়েছিলেন। ডাকবো, কালই নিয়ে যাব তোকে। কাঙালি চলে গেল। সে যে বেরিয়ে গেল, ক্রাচের খটখট শব্দ যশোদা শুনতে পেল না। চোখ বুজে কাঙালি ঘরে আছে জ্ঞানে নিস্তেজে বলল, দুধ দিলে মা হয়, সব মিছে কথা। না নেপলা গোপলা দেখে, না বাবুর বাড়ির ছেলেরা উকি দিয়ে একটা কথা শুধোয়। ঘাগুলি শত মুখে শত চোখে যশোদাকে ব্যঙ্গ করতে থাকলো। যশোদা চোখ মেলে বলল, শুনছ? তারপরেই সে বুঝল কাঙালি চলে গেছে। রাতেই সে বাসিনীকে দিয়ে লাইফ বয় সাবান আনালো ও ভোর হতে সাবান নিয়ে নাইতে গেল। গন্ধ, কি দুর্গন্ধ! বেড়াল কুকুর ডাস্টবিনে পচলে এমন গন্ধ হয়। যশোদা চিরকাল বাবুদের ছেলেরা স্তন বৃন্তে মুখ দেবে বলে কত যত্নে তেলে সাবানে স্তন দুটিকে মার্জনা করেছে। সেই স্তন তার এমন বেইমানি করল কেন? সাবানের ঝাঁঝে চামড়া জ্বলে ওঠে। যশোদা তবু সাবান দিয়ে স্নান করে এলো। মাথা ঝিমঝিম করে, সব যেন আধার আধার। যশোদার শরীরে আগুন, মাথায় আগুন। কালো মেঝেটি বড় ঠান্ডা। যশোদা আঁচল বিছিয়ে শুল। স্তনের ভার সে দাঁড়িয়ে সইতে পারছিল না। সেই যে শুল যশোদা, জ্বরে অজ্ঞান ও বিবশ। কাঙালি ঠিক সময়েই এলো, কিন্তু যশোদাকে দেখে সে বুদ্ধি হারিয়ে ফেলল। অবশেষে নবীন এসে ধমকে বলল, এরা কি মানুষ? হ্যাঁ, সবগুলো ছেলেরে দুধ দিয়া বাঁচাইলো, তা একটা ডাক্তার ডাকে না? হরি ডাক্তারকে ডেকে আনছি। হরি ডাক্তার দেখেই বললেন, হাসপাতাল। এমন রোগী হাসপাতালে নেয় না, কিন্তু বড়বাবুর চেষ্টায় ও সুপারিশে যশোদা হাসপাতালে ভর্তি হল। কি হয়েছে? হ্যাঁ, ও ডাক্তার বাবু, কি হয়েছে? কাঙালি বালকের মতো কেঁদে জিজ্ঞাসা করল। ডাক্তার বললেন, ক্যান্সার। মাইয়ে ক্যান্সার হয়? নইলে হলো কি করে? হ্যাঁ, নিজের 20টা, বাবুদের বাড়ির 30টা ছেলে। খুব দুধ ছিল ডাক্তার বাবু। কি কি বললে? কতজনকে ফিট করেছে? তা 50 জন তো হবে। 50 জন? হ্যাঁ বাবু। ওর 20টা সন্তান হয়েছে? হ্যাঁ বাবু। মাই গড! বাবু, কি এত মাই খাওয়া তো বলেই কি? তা বলা যায় না। ক্যান্সার কেন হয় তা বলা যায় না, তবে বুকের দুধ যারা অতিরিক্ত খাওয়ায়। আগে বোঝনি? একদিনও তো এমনটা হয়নি। আমার কাছে ছিল না বাবু, ঝগড়া করে। বুঝেছি। কেমন দেখছেন? ভালো হবে তো? ভালো হবে? কদিন থাকে সেই দেখো। এনেছ তো শেষ অবস্থায়। এ অবস্থা থাকলে কেউ বাঁচে না। কাঙালি কাঁদতে কাঁদতে চলে এলো। বিকেলে কাঙালির কান্নাকাটিতে বিপর্যস্ত হয়ে বড়বাবুর মেজ ছেলে ডাক্তারের কাছে গেল। যশোদার জন্য তার সামান্যই উৎকণ্ঠা ছিল, কিন্তু বাবা হুড়কো দিলেন। সে বাবার টাকার উপর নির্ভর করে। ডাক্তার তাকে সব বুঝিয়ে বললেন। একদিনে হয়নি, বহু দিন ধরে হয়েছে। কেন হয়েছে তা কেউই বলতে পারে না। বুকের ক্যান্সার কিভাবে বোঝা যায়? স্তনের উপর দিকে ভেতরে শক্ত গুলি, সেটা সারানো চলে। তারপর ক্রমে ভেতরের গুলি শক্ত ও বড় ও জমাট চাপের মতো হলো।
চামড়া কমলা রঙা হওয়া প্রত্যাশিত, যেমন প্রত্যাশিত স্তন বৃন্তের সংকোচন। বগলের নিচে গ্ল্যান্ডটি আউড়ে উঠতে পারে। আলসারেশন অর্থাৎ ঘা যখন হলো তখন বলা চলে একেবারে শেষ অবস্থা। জ্বর সেটা দ্বিতীয় বা তৃতীয় পর্যায়ে পড়বে গুরুত্বের দিক থেকে। শরীরে ঘা জাতীয় কিছু থাকলে জ্বর হতেই পারে, সেটা সেকেন্ডারি। এতগুলি বিশেষজ্ঞ কথা শুনে মেজ ছেলের মাথা গুলিয়ে গেল। সে বলল, বাঁচবো না। কতদিন কষ্ট পাইব? মনে হয় না বেশি দিন। কিছুই যখন করণের নাই তখন কি চিকিৎসা করবেন? পেন কিলার, সিডেটিভ, জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক। শরীরও তো ডাউন, খুবই। খাওয়া সাইরা দিছিল। কোনো ডাক্তার দেখাননি? দেখছিল। বলেননি? বলছিল। কি বলেছিলেন? বলছিল ক্যান্সার হইতে পারে, হাসপাতালে লইতে কইছিল। হ্যাঁ, যাইতে চাই নাই। চাইবে কেন, মরবে যে। মেজ ছেলে বাড়ি ফিরে এসে বলল, তখন যে অরুণ ডাক্তার কইল ক্যান্সার হইছে, তখন লইলেও বাস্তব বুঝি। তার মা বলল, অতই যদি বুঝিস তবে লস নাই কেন? হ্যাঁ, আমি কি বাধা দিছিলাম? মেজ ছেলে ও তার মার মনের কোথাও অজানা পাপ বোধ ও অনুশোচনা পচা ও আবদ্ধ জলে বুদবুদের মতো জাগছিল ও নিমেষে লয় পাচ্ছিল। পাপ বোধ বলছিল, আমাদের কাছে আসিল, কোনোদিন দেহি নাই উকি মাইরা, কবে বা হইছিল রোগ, গুরুত্ব দেয় নাই। হ্যাঁ তো আই বুদা মানুষ, আমাদের এত জনারে পালছিল, দেহি নাই ওরে। অহন হক গলে রইতে হাসপাতালে গিয়া মরতাছে। পুলা এতগুলা স্বামী আছে, আমাদের আঁকড়াইয়া ধরছিল যখন, তখন আমাদেরই এইও তাজা শরীর আসিল, দুধ বাইরাই তো ঠিক করে দিয়া। কোনোদিন ভাবি নাই হেয়ার এই রোগ হইব। পাপ বোধের লয় বলছিল, নিয়তি কে খণ্ডাতে পারে? হ্যাঁ, হেয়ার কপালে আছে ক্যান্সারে মরণ, ঠেকাইবে কেডা? আমাদের এখানে মরলে তো দোষ হইতো। হেয়ার স্বামী পুত্র কইতো কি কইরা মরল, অহন হেই দোষ হইতে বাঁচছি, কেউ কিছু বলতে পারবো না। বড়বাবু ওদের আশ্বস্ত করে বললেন, অহন অরুণ ডাক্তার কইতাছে ক্যান্সার হইলে কেউ বাঁচে না। বামুন দিদির যেই ক্যান্সার হইছে তা হইলে মাই কাইটটা ফেলাও, জরায়ু বাদ দাও, হেইয়ার পরেও মাইনসে ক্যান্সারে মরে। দেখো, বাবায় বামুন লইয়া বড় ভক্তি দিয়া গেছে, বাবার দয়ায় আমরা বাচ্চা আছি। বিটায় বামুন দিদি মরলে প্রায়শ্চিত্তি করতে হইতো। যশোদার চেয়ে কম আক্রান্ত রোগী আগে মরে। যশোদা ডাক্তারদের আশ্চর্য করে প্রায় 1 মাস টিকে রইল হাসপাতালে। প্রথম কাঙালি নবীন ছেলেরা যাতায়াত করেছিল বটে, কিন্তু যশোদা একই রকম আছে, কোমাটিক, জ্বরে ভাজা আচ্ছন্ন। স্তনের ক্ষতগুলি ক্রমেই বড় বড় হাঁ করছে এবং স্তনটির চেহারা এখন এক নগ্ন ক্ষত সদৃশ্য। অ্যান্টিসেপটিক লোশন নিষিক্ত পাতলা গজ কাপড়ে সেটি আবৃত, কিন্তু গলিত মাংসের তীব্র গন্ধ ঘরের বাতাসে ধূপের ধোঁয়ার মতো নীরবে ও চক্রাকারে ছড়াচ্ছে সর্বদা। তা দেখে কাঙালিদের উৎসাহে ভাটা পড়ল ও ডাক্তারও বললেন, সাড়া দিচ্ছে না, না দিলেই তো ভালো। অজ্ঞানেই শোয়া যায় না, আর সজ্ঞানে কেউ ওই যমযন্ত্রণা সইতে পারে? কিছু জানছে আমরা যে আসি যাই বলে? বলা কঠিন। খাচ্ছে কিছু? নল দিয়ে। তাতে মানুষ বাঁচে? এখন যে খুব। ডাক্তার বুঝলেন যশোদার এ অবস্থার জন্য তার মনে অহেতুক রাগ হচ্ছে। যশোদার উপর, কাঙালির উপর, যেসব মেয়েরা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণকে যথেষ্ট সিরিয়াসলি নেয় না এবং আখেরে বিভৎস নরক যন্ত্রণায় মরে, তাদের উপর। ক্যান্সার রোগী ও ডাক্তারকে নিয়ত পরাজিত করে। একটি রোগীর ক্যান্সার মানে রোগীর মৃত্যু,
এবং বিজ্ঞানের পরাজয়। ডাক্তারের তো বটেই। সেকেন্ডারি সিম্পটমের ওষুধ দেওয়া যায়, খাওয়া বন্ধ হলে ড্রিপ দিয়ে শরীরকে গ্লুকোজ খাওয়ানো চলে, শ্বাস নিতে ফুসফুস অপারক হলে অক্সিজেন। কিন্তু ক্যান্সারের অগ্রগমন, প্রসারণ, ব্যাপ্তি, হত্যা অব্যাহত থাকে। ক্যান্সার শব্দটি এক সাধারণ সংজ্ঞা। এই সংজ্ঞা দ্বারা শরীরের বিভিন্ন অংশে বিভিন্ন ম্যালিগন্যান্ট গ্রোথ বোঝায়। দি গ্রোথ ইজ পারপাসলেস, প্যারাসাইটিক and flourish that the exceptions of the human host। এর চরিত্র বৈশিষ্ট্য হল সংক্রমিত শরীরাংশকে ধ্বংসকরণ, মেটাস্টাসিয়া দ্বারা প্রাপ্তি, রিমুভালের পর প্রত্যাবর্তন, টক্সিমিসিয়া সংঘটন। কাঙালি তার প্রশ্নের সদুত্তর না পেয়ে বেরিয়ে এলো। মন্দিরে এসে সে নবীন ও ছেলেদের বলল, হার যে লাভ নাই, চিনতে পারে না, চোখ খোলে না, জানতেও পারে না, ডাক্তার যা পারে করতেছে। নবীন বলল, যদি মরে যায়? বড়বাবুর টেলিফোন নম্বর আছে, বলবে। ধরো যদি তোমারে দেখতে চাই, সতী নক্কি বউ তোমার কাঙালি, কে বলবে এতগুলোর মা? শরীর দেখলে তা কোনোদিন হেলেনি, চায়নি। বলতে বলতে নবীন গুম মেরে গেল। বস্তুত অচৈতন্য যশোদার ক্ষতাক্রান্ত স্তন দেখার পর তার গাঁজা, চরস, মদ জনিত ঘোলাটে মাথায় বহু দার্শনিক চিন্তা ও দেহতত্ত্বের কথা মিথুনমত্ত ঢোঁড়া সাপের মতো মন্থর খেলা করে। যেমন ওর জন্যই এত আকুলি বিকুলি ছিল, সেই মন মাতানো বুকের এই পরিণাম। মানব দেহ কিচ্ছু নয়, তার তরে পাগল হয় যে, সেও পাগল। কাঙালির এত কথা ভালো লাগলো না। যশোদার প্রতি তার মন থেকেই রিজেকশন এসে গিয়েছিল। সেদিন হালদার বাড়ি যশোদাকে দেখে মন সত্যিই কাতর হয় ও হাসপাতালে নেবার পরও ব্যাকুলতা থাকে। কিন্তু সে অনুভূতি ঠান্ডা মেরে আসছে এখন। ডাক্তার যখনই বলেছে যশোদা বাঁচবে না, সে মন থেকে যশোদাকে প্রায় অক্লেশে বাদ দিয়েছে। তার ছেলেরাও তারই ছেলে। তাছাড়া মা তাদের কাছে অনেক দিনই দূরের মানুষ হয়ে গেছে। মা মানে চূড়ো করে বাঁধা চুল, ধপধপে কাপড়, প্রবল ব্যক্তিত্ব। হাসপাতালে যে শুয়ে আছে সে অন্য কেউ, মা নয়। স্তনের ক্যান্সারে ব্রেন কোমাটোজ হয়। যশোদার বেলা সেটি মুশকিল আসান হলো। সে যে হাসপাতালে এসেছে, হাসপাতালে আছে, তা বুঝল যশোদা, এবং এও বুঝল যে এই বিবশকারী ঘুম এ ওষুধের ঘুম। তাতে খুব স্বস্তি হলো তার, এবং দুর্বল ও আক্রান্ত আচ্ছন্ন মস্তিষ্কে মনে হলো হালদার বাড়ির কোনো ছেলেটা কি ডাক্তার হয়েছে? নিশ্চয় তার দুধ খেয়েছে বলে এখন দুধের ঋণ শুধছে। কিন্তু ও বাড়ির ছেলেরা তো স্কুল না পেরোতে কার বাড়ি ঢোকে? যেই হোক, যারা এত করছে তারা বুকের দুর্গন্ধময় উপস্থিতিটা থেকে তাকে মুক্তি দেয় না কেন? কি দুর্গন্ধ, কি বেইমানি! এই স্তনকে সে ভাতের যোগানদার জেনে নিয়ত গর্ভ ধরে দুধে ভরে রাখত। স্তনের কাজই কি দুধ ধরা? কত গন্ধ সাবানে স্তন মেজে পরিষ্কার রাখত। বড্ড ভারী ছিল বলে জামা পরেনি যৌবনেও। সেডেশন কমে এলেই যশোদা চেঁচিয়ে ওঠে, আহ আহ আহ, এবং ব্যাকুল ঘোলাটে চোখে নার্স ও ডাক্তারকে চায়। ডাক্তার এলে স্বাভিমানে বিড়বিড় করে বলে, দুধ খেয়ে এতটা বড় হলে এখন এমন কষ্ট দিচ্ছ? ডাক্তার বলে, বিশ্ব সংসারে দুধ ছেলে দেখছে। আবার ইঞ্জেকশন ও আবার নিদ্রাচ্ছন্ন অসাড়তা, যন্ত্রণা, ভীষণ যন্ত্রণা। অ্যাট দি এক্সেপশন অফ দি হিউম্যান হোস্ট ক্যান্সার সংক্রমিত হচ্ছে।
ক্রমে যশোদার বাম স্তন ফেটে আগ্নেয়গিরির ক্রেটার সদৃশ্য হল। পুঁতি গন্ধে কাছে যেতে কষ্ট হয়। শেষে এক রাতে যশোদা বুঝল তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। ও বুঝল এবার মৃত্যু আসছে। চোখ খুলতে পারল না যশোদা, কিন্তু বুঝল কেউ কেউ তার হাত দেখছে। সূচ বিঁধল বাহুতে, ভেতরে শ্বাসের কষ্ট। হতেই হবে। কারা দেখছে? তারা কি তার আপন কেউ, যাদের পেটে ধরেছিল বলে দুধ দেয়, ভাতের জন্য যাদের দুধ দেয়? যশোদার মনে হলো সে তো বিশ্ব সংসারকে দুধ দিয়েছে, তবে সে কি একা একা মরতে পারে? যে ডাক্তার রোজ দেখছে সে, যে ওর মুখে চাদর টেনে দেবে সে, যে ওকে ট্রলিতে তুলবে সে, যে ওকে শ্মশানে নামাবে সে, যে ওকে চুল্লিতে দেবে সে ডোম, সবাই সবাই তার দুধ ছেলে। বিশ্ব সংসারকে দুধে পাললে যশোদা হতে হয়, নির্বান্ধবে একলা মরতে হয়। মুখে জল দিতে কেউ থাকে না। অথচ শেষ সময়টা কারো থাকার কথা ছিল। সে কে? কে সে? সে কে? যশোদা মারা গেল রাত 11টায়। বড়বাবুর বাড়ি ফোন গেল, বাজল না। রাতে ওদের ফোন ডিসকানেক্টেড করা থাকে। হাসপাতালের মর্গে যথাবিধি পড়ে থাকে যশোদা দেবী, হিন্দু ফিমেল। যথাসময়ে গাড়ি শ্মশানে গেল ও দাহ হল। ডৌমি তাকে দাহ করল। যশোদা যা যা ভেবেছিল ঠিক তাই তাই হল। যশোদা ঈশ্বর স্বরূপিণী। সে যা ভাবে অন্যেরা ঠিক তাই করে, তাই করল। যশোদার মৃত্যুও ঈশ্বরের মৃত্যু। এই সংসারে মানুষ ঈশ্বর সেজে বসলে তাকে সকলে ত্যাগ করে এবং তাকে সতত একলা মরতে হয়। শেষ হল স্তন্যদায়িনী। লিখেছেন শ্রদ্ধেয়া সাহিত্যিক মহাশ্বেতা দেবী। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজকের পর্বটি কেমন লাগলো আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দিতেও ভুলবেন না কিন্তু। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসব খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।